আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। তোমরা যারা আমার সাথে যুক্ত হয়ে আছো আমাকে ঠিক মতো শুনতে আর দেখতে পাচ্ছ কি চলছে না তো দুইটা? একটু সবাই জয়েন করো, আমাকে ঠিক মতো শুনতে দেখতে পাচ্ছ না জানাও। আমরা একটু ওয়েট করছি আমাদের লাইনটা একটু আসার জন্য। এটা এরকম হয়ে গেছে কেন? কালার এয়ার কালার ক্যামেরা এটা এরকম লাগতেছে না, দেখো না এখানে এখানে সাদা সাদা হয়ে যাচ্ছে। ওখানে চলতেছে একটু আগে দুটো চালাইছো না, লাইভ ক্লাস আর ইয়া চলছিল না তো আমরা এখন কি বুঝতে কেন লাইট একটু বেশি হয়ে গেছিল না, এই জন্য ওদিকে এমনি বাইরের লাইটগুলো বন্ধ করে দাও না, ওদিকে গুলো ওর সামনের রুমের লাইট এগুলো বন্ধ করে দাও সবগুলো। সবাই চলে আসো, একটু সবাই চলে আসো। হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া হয় নাই, হোয়াটসঅ্যাপে তো লিঙ্ক দিলাম, মাত্রই লিঙ্ক দিয়েছি আমি, মাত্র হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিয়েছি আমি। হ্যাঁ, এখন আশা করি দেখতে পাচ্ছ। সো আমরা হচ্ছে মুদ্রাস্ফীতির চ্যাপ্টারটা পড়ছিলাম, ঠিক আছে? সো মুদ্রাস্ফীতির চ্যাপ্টার পড়ছে, আমাকে একটু কালো লাগতে পারে, ঠিক আছে? লাইট একটু কম, হ্যাঁ, ইলেকট্রিসিটি ডিস্টার্ব করতেছে একটু আমাদের, সেজন্য। সো একটু সবাই জয়েন করে ফেলো। ওকে, আমরা মুদ্রাস্ফীতির চ্যাপ্টারের অলরেডি গত ক্লাসে আমরা পড়েছিলাম সূচক সংখ্যা, গত ক্লাসে আমরা হচ্ছে ভোক্তার দাম সূচক, উৎপাদকের দাম সূচক, ঠিক আছে? এই যে আমাদের ভোক্তার দাম সূচক এবং উৎপাদকের দাম সূচক, এই দুইটাই আমরা পড়েছিলাম। আজকে তোমাদেরকে আমি একটু দেখা দিব, সেটা হচ্ছে উৎপাদকের অবমূল্যায়ন সূচকটা দেখাবো, তারপর আমরা পরবর্তী টপিকগুলো দেখবো, ঠিক আছে? উৎপাদকের অবমূল্যায়ন সূচক দেখার পর আমরা পরবর্তী টপিকগুলো দেখবো। তো সবাই একটু চলে আসো, সবাই একটু চলে আসো ক্লাসে ঠিকঠাক মতো। আমরা থেকে দেখা যাচ্ছে সমাজ এখন জানাও। হ্যাঁ, আমরা একটু সবাই চলে আসি। আজকে আমরা উৎপাদকের অবমূল্যায়ন সূচক এই টপিকটা একটু দেখবো। আমরা উৎপাদকের অবমূল্যায়ন সূচকটা একটু দেখবো, দেখার পরে আমরা হচ্ছে কি করব, আমরা হচ্ছে এর পরবর্তী অংশে যাবো আর কি। কেমন আছে? ভালো আছে আলহামদুলিল্লাহ। পূজা দে আছে, সংস্কার বলছে। ধৃতা কবির আছে, সালাম দিয়েছে। ওয়ালাইকুম সালাম। প্রভা আছে, সালাম দিয়েছে। নূর আরাফাত আছে। ওকে 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 ওকে, সবাই চলে আসো একটু দ্রুত করে, সবাই একটু চলে আসো। হ্যাঁ, সবাই একটু চলে আসো দেখি। হয়েছে? হ্যাঁ, আমি শুরু করি, ঠিক আছে? আমি শুরু করতেছি আস্তে আস্তে। তোমরা দেখো, আমরা হচ্ছে গত ক্লাসে এটার আগ পর্যন্ত পড়েছিলাম, আজকে আমরা পড়বো উৎপাদকের অবমূল্যায়ন সূচক। দেখো, আমি তোমাদেরকে বলি, উৎপাদকের অবমূল্যায়ন সূচক বলতে আসলে কি বোঝানো হয়ে থাকে সেটা তোমাদেরকে ফার্স্ট অফ অল বুঝতে হবে। উৎপাদকের অবমূল্যায়ন সূচক মানে কি? উৎপাদকের অবমূল্যায়ন সূচক মানে হচ্ছে
আর্থিক জিএনপি ও প্রকৃত জিএনপির অনুপাতকে জিএনপি ডিপ্লেটর বলে, আগে সেটা মনে রাখবা। হ্যাঁ, তাহলে আমরা কি পাচ্ছি, জিএনপি ডিপ্লেটর মানে কি, আর্থিক জিএনপি ডিভাইডেড বাই প্রকৃত জিএনপি ইন্টু 100। এখন প্রশ্ন স্যার আর্থিক জিএনপি কি, প্রকৃত জিএনপি কি? প্রথমে লিখছে আর্থিক জিএনপি, তারপর লিখেছে প্রকৃত জিএনপি। আগে সেন্টেন্সটা পড়ি, তারপর আমি বোঝার চেষ্টা করতেছি। বলা হচ্ছে আর্থিক জিএনপি মানে হচ্ছে একটি দেশের একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছরে, যেই পরিমাণ চূড়ান্ত দ্রব্য ব্যবসা বা উৎপাদিত হয় তাকে সেই বছরের বাজার মূল্যের পরিমাণ দ্বারা, এটা পরিমাণ হবে, ঠিক আছে, পরিমাপে হবে, পরিমাপ করলে যে মূল্য পাওয়া যায় তাকে আমরা আর্থিক জিএনপি করলাম। আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করো 2025 সালে, এই যে এখন 2025 সাল না, এই 2025 সালে মনে করো বাংলাদেশে 10টা পণ্য উৎপাদন হয়েছে। হ্যাঁ, এবং প্রতিটার দাম, মনে করো যে প্রতিটার দাম হচ্ছে 10 টাকা করে। তাহলে আমি যদি বলি বাংলাদেশে 2025 সালে 10টা পণ্য উৎপাদন হয়েছে, একটা দাম 10 টাকা, তাহলে আমি যদি বলি যে টোটাল তাহলে উৎপাদনটা কত হয়েছে বা কয় টাকার পরিমাণ পণ্য উৎপাদন হয়েছে টোটাল। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। তাহলে দেখো, যেই পরিমাণ 2025 সালে যেই পরিমাণ পণ্য উৎপাদন হয়েছে তাকে 2025 সালে একটা দ্রব্যের দাম 10 টাকা, তাহলে আমি যদি গুণ করে দিই এই দুইটা, যেটা পাবো সেটা হচ্ছে 100 টাকার পণ্য উৎপাদন হয়েছে। এইটাকে বলা হয়, এখন যেটা পেয়েছি এটাকে বলা হয় আর্থিক একটু ঠিক করি, এটাকে আমরা বলি আর্থিক জিএনপি বলা হয়, এটাকে আর্থিক জিএনপি। আর প্রকৃত জিএনপি কি? প্রকৃত জিএনপি হচ্ছে 2025 সালে যে পরিমাণ পণ্য উৎপাদন হয়েছে তাকে তার আগের কোন একটা বছর, মনে করো 2016 সেটা, এই বছরে এই দ্রব্যটার দাম কেমন ছিল, এটাকে আমরা বলি ভিত্তি বছর। হ্যাঁ, এই দ্রব্যটার দাম ছিল, মনে করো একটা দ্রব্যের দাম ছিল 5 টাকা। তাহলে ভালো করে শুনবা, কোন একটা নির্দিষ্ট বছরে যে পণ্য উৎপাদন হয়েছে তাকে সেই বছরের দাম দ্বারা বা সেই বছরের দাম দ্বারা গুণ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আর্থিক জিএনপি। আর প্রকৃত জিএনপি হচ্ছে কোনো নির্দিষ্ট বছরে যে পণ্য বা সেবা উৎপাদন হচ্ছে তাকে তার আগের কোন একটা ভিত্তি বছর দ্বারা গুণ করলে, এটার সাথে যদি আমরা গুণ করে দিই, যেটা পাবো সেটা হচ্ছে 5 10 50। এই 50 টাকা আমরা বলি প্রকৃত জিএনপি, এটাকে আমরা বলি প্রকৃত জিএনপি বলে থাকি। তাহলে তোমরা আমাকে বলো আর্থিক জিএনপি আর প্রকৃত জিএনপি বুঝছো কিনা? আর্থিক জিএনপি মানে হচ্ছে, হ্যাঁ, আর্থিক জিএনপি মানে হচ্ছে কোনো নির্দিষ্ট বছরে যে পণ্য উৎপাদন হচ্ছে তাকে সেই বছরের যে দাম স্তর বা দাম ওই দ্রব্যের তার সেটা দিয়ে গুণ করে দেওয়া, সেটা হচ্ছে আর্থিক জিএনপি। আর প্রকৃত জিএনপি হচ্ছে কোনো নির্দিষ্ট বছরে যে পণ্য উৎপাদন হবে তাকে তার আগের কোন একটা বছর, হ্যাঁ, মনে করো 2015, এটা দিয়ে যদি আমরা গুণ করে দিই সেটাকে বলা হয় প্রকৃত জিএনপি। সেটাকে আমরা কি বলি? প্রকৃত জিএনপি বলি। এটা বুঝছো কিনা বলো তো আমাকে কিছু সবাই? এটা একটু সবাই বলো। তাহলে আর্থিক জিএনপি, স্যার একটু ঘোলাঘোলা লাগতেছে, এখন সমস্যা হচ্ছে লাইট একটু কম, বুঝছো, কারণ লাইট বেশি জ্বালালে ওই ইলেকট্রিসিটি ডিস্টার্ব করতেছে। হ্যাঁ, সেজন্য। তাহলে দেখো, তাহলে আমরা বলতেছি আর্থিক জিএনপি মানে হচ্ছে একটা নির্দিষ্ট বছরে যে পণ্য উৎপাদন হবে তাকে সেই বছরে যে দাম সেটা দিয়ে গুণ করলে আর্থিক জিএনপি। আর একটা নির্দিষ্ট বছরে যে পণ্য উৎপাদন হবে তাকে তার আগের কোন একটা বছর, যেটাকে আমরা ভিত্তি বছর বলছি, সেটা দিয়ে যদি সেটার দাম স্তর দিয়ে যদি গুণ করা হয় যেটা পাওয়া যাবে সেটাকে বলা হয় প্রকৃত জিএনপি। এই দুটো বুঝছো কিনা বলো? এই দুটো কথা বুঝছো? আর্থিক জিএনপি আর প্রকৃত জিএনপির মধ্যে কি পার্থক্য সেটা বুঝছো? আচ্ছা, তাহলে আসে এরপরে। তাহলে এই দুটো আমরা বুঝলাম, আর্থিক জিএনপি কি, প্রকৃত জিএনপি কি। এখন এখানে একটা এক্সাম্পল দিচ্ছে, আমরা এটা একটু ভালো করে বুঝি, এক্সাম্পলটা আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। এখানে কেমনে আমরা মুদ্রাস্ফীতির হার নির্ণয় করব। তো আমাদেরকে একটা ছক দেওয়া আছে, এখানে বলছে বছর 2019 সাল। 2019 সালে আমাদের প্রকৃত জিএনপি দেওয়া আছে 1000 কোটি টাকা।
এবং আর্থিক জিএনপি আমাদের দেওয়া আছে 1200 কোটি টাকা। আবার 2020 সালেরটাও দেওয়া আছে, প্রকৃত জিএনপি 1050, আর্থিক জিএনপি 1386। তাহলে আমাদেরকে মুদ্রাস্ফীতির হার বের করতে হবে জিএনপি ডিপ্লেটর কি করে, মানে মাধ্যমে, হ্যাঁ, জিএনপি ডিপ্লেটর পদ্ধতির মাধ্যমে আমরা বা অবমূল্যায়ন পদ্ধতির মাধ্যমে আমরা বের করব। কেমনে করব? আমরা প্রথমত 2019 এই 2019 সালে আমরা আগে জিএনপি ডিপ্লেটর বের করব। তাহলে 2019 সালে জিএনপি ডিপ্লেটর কেমনে করছে দেখো। 2019 সালে জিএনপি ডিপ্লেটর হচ্ছে আর্থিক জিএনপিকে প্রকৃত জিএনপি দিয়ে ভাগ করছে। আর্থিক জিএনপি হচ্ছে এটা, প্রকৃত জিএনপি হচ্ছে এটা। তাহলে আর্থিক জিএনপি হচ্ছে 1200, সেটাকে 1000 দিয়ে ভাগ করছে, 1.2 পাওয়া গেছে। আবার 2020 সালের আমাকে কি করতে হবে? 2020 সালে জিএনপি ডিপ্লেটর আমাকে বের করতে হবে। কেমনে? আর্থিক জিএনপিকে প্রকৃত জিএনপি দিয়ে ভাগ করতে হবে। আর্থিক জিএনপি হচ্ছে এটা 1386, প্রকৃত জিএনপি হচ্ছে 1050, এটাকে এটা দিয়ে ভাগ করছে। তাহলে এই 2020 সালে জিএনপি ডিপ্লেটর বের হয়েছে 1.32। তারপর কোনটা করব? ওই যে সূত্র আমাদের ছিল, কোনটা? PN মাইনাস P0 ডিভাইড বাই P0 ইন্টু 100, যেই সূত্র আমরা ইউজ করতাম মুদ্রাস্ফীতির হারে, সেই সূত্র এখানে ইউজ করছে। পি এর মান হচ্ছে আমাদের যেটা হিসাব বছর, এখানে কোনটা আপডেট? 19-20, হিসাব বছর কত? 2020। তাহলে সেই 2020 সালে জিএনপি ডিপ্লেটর আমরা লিখব, সেখান থেকে মাইনাস 2019 সালে জিএনপি ডিপ্লেটর ডিভাইড বাই 2019 সালে জিএনপি ডিপ্লেটর ইন্টু 100। তার মানে কি এই জায়গায় হবে আমাদের 2020 এর জিএনপি ডিপ্লেটর 1.32 মাইনাস এই জায়গা হবে আমাদের 2019 সালে জিএনপি ডিপ্লেটর যেটা, সেটা হচ্ছে 1.2, এবং সেটা দিয়ে ভাগ করব। 2019 সালে জিএনপি ডিপ্লেটর দিয়ে ভাগ করতে হবে, 1000 দিয়ে গুণ করতে হবে, সরি 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমাদের আনসার বের হয়ে যাবে 20%, সরি 10%। তাহলে আমাকে বলো তো তোমরা বুঝছো কিনা এটা? যদি এটা অনেক, যখন পরীক্ষায় অনেক কঠিন প্রশ্ন আসে তখন এই জিএনপি ডিপ্লেটর আসতে পারে। তাহলে এখানে দুইটা ওয়ে, একটা হচ্ছে প্রথমত আগে তোমাকে প্রতিটা বছরে জিএনপি ডিপ্লেটর বের করতে হবে। আর্থিক জিএনপিকে প্রতিদিন ভাগ, আর্থিক জিএনপিকে প্রকৃত জিএনপি দিয়ে ভাগ করে তোমাকে জিএনপি ডিপ্লেটর বের করবে 2019 সালটা 2020 সালটা বের করার পর তারপর তুমি ওই মুদ্রাস্ফীতি হারের সূত্র ইউজ করবা 2000 যেটা আপডেট, সেখান থেকে সেই ডিপ্লেটর থেকে পরবর্তী মানে বৃত্তি বছর ডিপ্লেটর বাদ দিবা, বৃত্তি বছর ডিপ্লেটর দিয়ে ভাগ করবা, 100 দিয়ে গুণ করবা, তাহলে আনসার বের হয়ে যাবে 10%। এরকম আনসার বের হয়ে যাবে। হয়েছে? পারবো? আচ্ছা, তাহলে আমরা বুঝতেছি এটা। তো এটা গেল। এরপর আস্তে আস্তে মুদ্রাস্ফীতির কারণগুলো কি, মানে বাংলাদেশে কেন মুদ্রাস্ফীতি হয়। শুধু বাংলাদেশে, এটা বাংলাদেশে না, জাস্ট মুদ্রাস্ফীতির কারণ বলছে, বাংলাদেশটা বলে নাই, কোন দেশে এটা বলে নাই, জাস্ট বলছে মুদ্রাস্ফীতির কারণগুলো কি, মানে কি কি কারণে মুদ্রাস্ফীতি হইতে পারে। চলো আমরা এগুলো একটু দেখি, মুদ্রাস্ফীতির কারণগুলো আসলে কি। প্রথমত হচ্ছে, তোমরা আজকে কিন্তু ইকোনমিক্স পরীক্ষা হয়েছে, যারা 25-এর শিক্ষার্থী ছিল তাদের, তো মানে সবাই তো অনেক খুশি, কারণ যা পড়াইছে একদম হুবহু কমন, ঠিক আছে। আসলেই অনেক বেশি কি আসছে, কমন আসছে। ওদেরকে আমরা কালকে একটা PDF দিয়েছিলাম, ওইখানে 800 MCQ ছিল, তার মধ্যে প্রত্যেকটা বোর্ডে 25, 27, 28 এরকম কমন আসছে। হ্যাঁ, হুবহু কমন MCQ। আর সিকিউ আমি একটা 20 টাকা সাজেশন দিয়েছিলাম, সেখান থেকে হুবহু অনেক কিছু কমন আসছে, প্রত্যেকটা বোর্ডে আসছে। তো এরা তো চরম খুশি, বুঝছো। আমাকে তো মেসেজ আর করতে করতে কি কল দিয়ে দিতে অবস্থা খারাপ, আমার পুরো ইনবক্স ফুল করে ফেলছে। আচ্ছা, সো মুদ্রাস্ফীতির কারণ আমরা দেখব। হ্যাঁ, মুদ্রাস্ফীতির কারণ, কেন মুদ্রাস্ফীতি হয়। 1 নম্বর বলছে অর্থের যোগান যদি বৃদ্ধি পায়, এটা আজকে পরীক্ষায় এসেছে, এই যে এটা, যে একটা দেশে যদি অর্থের যোগান বৃদ্ধি পায়, মানে বেশি বেশি টাকা ছাপানো হয়, ছাপাই সরকার, তাহলে সেই দেশে মুদ্রাস্ফীতি হবে। এটাকে বলা হয় যে অর্থের যোগান বৃদ্ধির কারণে মুদ্রাস্ফীতি হবে। কারণ যখন বেশি টাকা ছাপাবে, সেই টাকা কিন্তু আলটিমেটলি মানুষের হাতে আসবে, এবং মানুষের হাতে আসলে আলটিমেটলি সেই দেশে কি দেখা দেবে, মুদ্রাস্ফীতি দেখা দেবে। এটা হচ্ছে 1 নাম্বার।
2 নম্বর বলছে সরকারের ব্যয় বৃদ্ধি। মনে রাখবা, আমরা অনেক সময় মনে করি যে সরকার মনে হয় বেশি ব্যয় করলে সেটা ভালো মনে হয়, তাই না? কিন্তু আসলে না। সরকার যদি বেশি ব্যয় করে, সরকার যদি উন্নয়ন বেশি করে, সেইটা কিন্তু আলটিমেটলি মানুষের হাতেই আসে। যেমন ধরো সরকার পদ্মা সেতু করছে, এই পদ্মা সেতুর টাকাটা আলটিমেটলি মানুষের হাতেই তো আসছে, নাকি? পদ্মা সেতুর টাকাটা আসছে, তো যারা পদ্মা সেতুতে কাজ করছে তারাই পাইছে, যারা কন্ট্রাক্টর ছিল বা অন্যান্য সেক্টরে কাজ করছে তারাই টাকাটা পাইছে। এটা ফলে কি হয়েছে, তাদের যখন টাকা পাচ্ছে, টাকা যখন বেশি পাইছে, তারা নিজেকে বড় লোক মনে করছে, তো তারা কম টাকার জিনিস বেশি টাকাতে কিনতে রাজি হয়েছে। তার মানে চাহিদা বেড়ে যায় আর কি। যখন সরকার বেশি খরচ করে তখন মানুষের চাহিদা বাড়ে, চাহিদা বেড়লে ওই চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি দেখা দেয়। আমরা চিত্র পড়ছি না, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির চিত্র, সেটা হয় যখন সরকার বেশি কি করে, ব্যয় করে থাকে এবং অতিরিক্ত অর্থের যোগান দেয় তখন। তারপর যে 3 নম্বর ঘাটতি ব্যয়। ঘাটতি ব্যয় কি? মনে করো সরকার বাজেট করছে 100 টাকা খরচ করবে, কিন্তু খরচ হয়ে গেছে 150 টাকা, তাহলে এখানে সরকার ওই 50 টাকা ঘাটতি ব্যয় করছে না, মানে একটু বেশি খরচ করছে না? ওইটার জন্য এক্সট্রা কিন্তু মানুষের 50 টাকা মানুষের হাতে বেশি আসবে, যার কারণে কি হবে, তাদের চাহিদা বাড়বে, সো মুদ্রাস্ফীতি দেখা দিবে। এর প্রসেসে 4 নম্বর ব্যাংক ঋণের প্রসার। ব্যাংক যদি বেশি বেশি ঋণ দেয়, হ্যাঁ, বেশি বেশি যদি ব্যাংক ঋণ দেয়, বাজার অর্থের ফ্লো বাড়বে, আলটিমেটলি মুদ্রাস্ফীতি দেখা দিবে। 5 নম্বর হচ্ছে ব্যয়যোগ্য আয় বৃদ্ধি পেলে। এখন স্যার ব্যয়যোগ্য আয় জিনিসটা কি? তোমাদেরকে পড়ানো হয়েছে? পড়াইছি তো তোমাদেরকে ব্যয়যোগ্য আয় পড়াইছি। কোথায় পড়াইছি? ফার্স্ট পেপারে চ্যাপ্টার 9 আমি পড়াইছি। হ্যাঁ, তোমাদের মনে আছে না? দেখো, এই দেখো, ব্যয়যোগ্য আয়, এটাকে আমরা বলেছিলাম ডিসপোজেবল ইনকাম, ডিআই বলেছিলাম। এটা কিভাবে হয়? আমাদের যে পার্সোনাল ইনকাম থাকে সেখান থেকে প্রত্যক্ষ কর এবং অন্যান্য ব্যয় যদি আমরা বাদ দিই, যেটা আমরা পাই সেটাকে বলা হয় ব্যয়যোগ্য আয়। মানে আমরা ব্যয় করতে পারবো এমন আয়। স্যার একটা এক্সাম্পল দেন। মনে করি আমি বলতেছি তোমার ইনকাম হচ্ছে 100 টাকা, মানে পার্সোনাল ইনকাম 100 টাকা, সেটা তুমি পুরোটাই ব্যয় করতে পারবে না। হ্যাঁ, তুমি ব্যয় করতে পারবা কতটুক, ব্যয়যোগ্য আয় কতটুক হবে, এই 100 টাকা থেকে সরকার তোমার থেকে প্রথমে ট্যাক্স কেটে ফেলবে, মনে করো 10 টাকা আসছে, এবং তুমি আরো অন্যান্য ব্যয় করছো, তুমি একটা সমাজে থাকো, সামাজিক খরচ থাকে, ধর্মীয় খরচ থাকে, সেগুলো তুমি বাদ দিবা। একটা পৌরসভায় থাকো, পৌরকর থাকে, সেগুলো বাদ দিবা, মনে করো সেখানে আরো 5 টাকা খরচ হয়ে গেছে। তাহলে তোমার কাছে যেটা থাকতেছে 100 থেকে এটা বাদ দিলে আনসার 85। এই 85-র উপর কিন্তু ডিপেন্ড করে একটা দেশের মুদ্রাস্ফীতি হবে নাকি হবে না। এটা ডিসপোজ ইনকাম যত বেশি হবে মানুষের, যেমন 85 না হয়ে যদি এখানে 90 টাকা হয়, তার মানে তোমার হাতে টাকা থাকতেছে ব্যয় করার জন্য, তার মানে তোমার চাহিদা বাড়বে, সো মুদ্রাস্ফীতি দেখা দিবে। কথা বুঝছি? আবার এমনও হইতে পারে যে এইটা দুইটা কারণে আসলে হইতে পারে, এই ব্যয়যোগ্য আয় দুইটা কারণে বাড়তে পারে। 1, তোমার এই পার্সোনাল ইনকাম বৃদ্ধি পেলে হইতে পারে। 2, পার্সোনাল ইনকাম ঠিকই আছে, কিন্তু এই প্রত্যক্ষ আর অন্যান্য ব্যয় যদি হ্রাস পায়, তাও তোমার এই ডিসপোজেবল ইনকাম বাড়তে পারে। তাহলে বলো, ডিসপোজেবল ইনকাম বাড়ার কয়টা কারণ? একটা হচ্ছে তোমার পার্সোনাল ইনকাম বৃদ্ধি পাওয়া, আরটা হচ্ছে প্রত্যক্ষ বা অন্যান্য ব্যয় যদি হ্রাস পায়, তখন তোমার এই ডিসপোজেবল ইনকাম বাড়বে, বৃদ্ধি পাবে, তাই তো? তাহলে ব্যয়যোগ্য আয় বলতে আমরা এটাকে বোঝাচ্ছি। তো ব্যয়যোগ্য আয় বৃদ্ধি পেলে মানুষের চাহিদা বাড়বে, কারণ তার কাছে বেশি টাকা থাকবে ব্যয় করার জন্য, মানুষের চাহিদা বাড়বে, আর আলটিমেটলি মুদ্রাস্ফীতি দেখা দিবে। এই তারপর আসো 6 নম্বর বলছে উৎপাদন হ্রাস পেলে। দেখো, উৎপাদন হ্রাস পেলে কিন্তু আমাদের দ্রব্যের যোগান কমে যাবে, আর দ্রব্যের যোগান কমে গেলে মুদ্রা স্ফীতি দেখা দিবে। দ্রব্যের যোগান কমে গেলে আমাদের জিনিসপত্রের দাম বেড়ে যাবে, ওই জিনিসের দাম। 4 নম্বর মজুরি এবং বেতন বৃদ্ধি। আমরা অনেক সময় সরকারকে দোষারোপ করি, সরকার কেন যাদের বেতন যাদের আছে, মানে যারা সরকারি চাকরি করে তাদের কেন বেতন বাড়াচ্ছে না। হ্যাঁ, এটা আমরা চিন্তা করি অনেক সময়, কিন্তু এটা যদি বেতন যদি বাড়ায় সরকার, তাহলে কিন্তু আলটিমেটলি সেটা মুদ্রাস্ফীতি হবে, কারণ মানুষের সাথে যখনই টাকা বেশি আসবে মানুষের চাহিদা বাড়বে, তো জিনিসপত্রের দাম বাড়বে। 8, যুদ্ধ ব্যয় নির্ভর। সরকার যদি কোনো সময় যুদ্ধ করে তখন মুদ্রাস্ফীতি হবে, একটা দেশের মুদ্রাস্ফীতি দেখা দিবে। 9 নম্বর অর্থের প্রচলন গতিবৃদ্ধি। যদি অর্থের প্রচলন গতিবৃদ্ধি মানে কি আমি তোমাদেরকে বোঝাই। ফার্স্ট পেপারে 10 মধ্যে আমি পড়াইছিলাম অর্থের প্রচলন গতি বলতে আমরা আসলে কি বুঝে থাকি। অর্থের প্রচলন গতি মানে আমরা বলছিলাম যে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ যতবার হাত বদল হয় সেটাকে আমরা বলি সেই পরিমাণ অর্থের প্রচলন গতি। যেমন আমি যদি বলি একটা 10 টাকার নোট মনে করো, হ্যাঁ, 10 টাকার নোট মনে করো যে 1 বছরে 100 জনের কাছে যাচ্ছে, তার মানে এটার প্রচলন গতি হচ্ছে 100। ঠিক আছে? তো যেই দেশের প্রচলন গতি যত বেশি হবে সেই দেশের মুদ্রাস্ফীতি তত বেশি হবে। স্যার কেন?
যখনই মানুষের হাতে টাকাটা যাচ্ছে, যার হাতে যাবে সে নিজেকে বড় লোক মনে করবে, তাই তো? তো একটা দেশে মনে করো প্রচলন গতি 100, আটটা দেশে মনে করো এই 10 টাকার প্রচলন গতি হচ্ছে 20। মানে এখানে 10 টাকাটা 100 জনের হাতে যায়, এখানে 10 টাকাটা 20 জনের হাতে যায়। তাহলে কোনটাতে আমাদের মুদ্রাস্ফীতি কি হবে, কন্ট্রোলে হবে? সরি, মুদ্রাস্ফীতি বেশি হবে কোন দেশে? যেখানে বেশি হাত বদল হয়, কারণ যার কাছে যাবে সে নিজেকে মনে করে ধনী মনে করবে, তার চাহিদা বাড়বে সেজন্য। আর একটা দেশে মনে করো মানুষ একটু কিপটা টাইপের, হ্যাঁ, তেমন বেশি খরচ করে না, প্রচলন গতি কম, তার মানে সেই দেশে মুদ্রাস্ফীতি কম হবে। তাহলে প্রচলন গতি যত বেশি হবে মুদ্রাস্ফীতি তত বেশি হবে, প্রচলন গতি যত কম হবে মুদ্রাস্ফীতি হবে তত কম হবে। এরপর আসে, এরপর আরেকটা দেখি। এরপর আমাদের আছে, হ্যাঁ, অর্থের প্রচলন গতিতে আমরা বললাম। এরপর হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ মানে হচ্ছে একটা দেশে যখন প্রাকৃতিক দুর্যোগ হবে, হ্যাঁ, একটা দেশে যখন প্রাকৃতিক দুর্যোগ দেখা দিবে তখন দেখা যায় কি আমাদের দ্রব্যের যোগান কমে যাবে। তো দ্রব্যের যোগান কমে গেলে তখন মুদ্রাস্ফীতি হয়ে যাবে। 11 নম্বর হচ্ছে পরোক্ষ কর। পরোক্ষ কর মানে হচ্ছে যেমন ধরো আমরা বলতে পারি ভ্যাট, যেটাকে আমরা বলি ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা মূল্য সংযোজন কর। এটা কি? মনে একটা দ্রব্যের দাম হচ্ছে 10 টাকা, সরকার এটার উপর ভ্যাট লাগাই দিছে, 5 টাকা, তাহলে দাম কত হয়েছে? 15 টাকা। মনে করি একটা দ্রব্যের দাম 10 টাকা, সরকার বলতেছে না এখন থেকে 5 টাকা ভ্যাট হবে না, এখন থেকে ভ্যাট দিতে হবে 60 টাকা। তাহলে দ্রব্যের দাম হয়ে গেছে 17 টাকা। তাহলে আগে ছিল 15 টাকা, এখন হয়ে গেছে 17 টাকা। কেন দাম বাড়ছে? কারণ ভ্যাটের পরিমাণ বেড়ে গেছে। ভ্যাট যত বেশি হবে, এটা পরোক্ষ কর একটা, সো ভ্যাট বেশি হলে দ্রব্যের দাম বাড়বে। আর দ্রব্যের দাম বাড়া মানেই কি? মুদ্রাস্ফীতি তো না, মুদ্রাস্ফীতি বলবো এটাকে আমরা। 12 নম্বর হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি পেলে। এটাও আজকে পরীক্ষা আসছে, হ্যাঁ, জনসংখ্যা বৃদ্ধি পেলে একটা দেশে, এটাও আসছে, এই যে পরোক্ষ কর এটাও আসছে। জনসংখ্যা যদি বৃদ্ধি পায় একটা দেশে, তাহলে মানুষের চাহিদা বাড়বে, ডেফিনেটলি। মানুষ যখন বাড়বে, জনসংখ্যা বাড়বে, চাহিদা বাড়বে, আর চাহিদা বাড়লে তখনই মুদ্রাস্ফীতি দেখা দিবে। তো আমরা একটা কাজ করি, আমরা এগুলো একটু আমরা মুখস্থ করে ফেলি, কারণ এই পয়েন্টগুলো আমরা একটু মুখস্থ করব। সো একটু সবাই এই মুদ্রাস্ফীতির কারণগুলো একটু মুখস্থ করবা, ঠিক আছে? তোমাদেরকে 10 সেকেন্ড সময় দিচ্ছি, আমরা একটু এই কারণগুলো একটু মুখস্থ করে ফেলি, সবাই দ্রুত করবা, ঠিক আছে? এই কারণগুলো একটু, মুদ্রাস্ফীতির কারণগুলো একটু মুখস্থ করো, এগুলো সব মুখস্থ করবা, দ্রুত করো। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা, কোথায়? ও, আমার থেকে একটু এমার্জেন্সি লাগতেছে যে আপনাকে। ওইখানে মাঝখানের রুমটাতে একটু মনে হয় শর্ট সার্কিট হয়েছে, ওই লো ভোল্টেজ ইয়া হচ্ছে আর কি। ও মাঝখানে স্মার্ট বোর্ড যেটা আছে ওইটাতে, ওই রুমে। হুম, আসতে পারবেন না? একটু দেখেন না। হ্যাঁ হ্যাঁ, বন্ধ তো, আমি ক্লাস নিতে পারতেছি না যে, সেজন্য আমি আপনাকে দুপুর থেকে কল দিচ্ছি যে, একটু দেখেন না, আসেন না একটু। কালকে আস্তে আস্তে তো দেরি হয়ে যাবে, এখন ফ্রি নাই, এখন আসেন না একটু, আমি এখন ফ্রি আছি তো। হ্যাঁ, আরে আসেন, ওইখানে মনে হয় ব্রেকারটা কোনো সমস্যা হয়েছে, এরকম হবে। মানে ব্রেক ইয়াটা, এই মানে একদম লো ভোল্টেজ আর কি, আর হচ্ছে ওই ব্রেকারটা মনে হয় কোনো সমস্যা হয়েছে, এরকম হতে পারে। আচ্ছা ঠিক আছে, আসেন না। সালাম আলাইকুম। হয়েছে, মুখস্থ হয়েছে সবার?
একটু ডান লিখো, মুখস্থ হলে ডান লিখো। অর্থনীতি দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়ের পূর্বের ক্লাসগুলো কোথায় পাবো? আমরা কালকে পরশুর মধ্যে তোমাদের আমি ওয়েবসাইটে কি করে দিব, তোমাদের ক্লাসগুলো সাজানো হয়ে গেছে প্রায়, ঠিক আছে। কালকে পরশুর মধ্যে তোমাদেরকে আমরা হচ্ছে তোমাদের ওয়েবসাইটে তোমাদেরকে আমরা করে দিব, অ্যাক্সেস করে দিব, তখন তোমরা সেখান থেকে ক্লাসগুলো দেখতে পারবা, সবগুলো ক্লাস পাবা সেখানে, ঠিক আছে। একদম সাজানো থাকবে। আর আমাদের ক্লাসগুলো বারবার ডিলিট হয়ে যাচ্ছিলো তো ফেসবুকে, লিঙ্ক ডিস্টার্ব করতেছে আর কি, সেজন্য হচ্ছে আমরা এখন ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি। সো এটা কালকে পরশুর মধ্যে হয়ে যাবে, অলরেডি হয়ে গেছে, কিছু চ্যাপ্টারটা এখনও দিতে পারে না, এগুলো দেওয়া হয়ে গেলে আমি তোমাদেরকে ইয়াতে অ্যাড করে ফেলবো, হ্যাঁ, আমাদের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আমরা অ্যাড করে ফেলবো তোমাদেরকে, ঠিক আছে। তখন তোমরা ইজিলি সব কিছু দেখতে পাবা, ওইখানে অ্যাক্সেস ইজিলি সব কিছু সাজানো থাকবে, এক্সামগুলো ইজিলি যে কোনো সময় দিতে পারবা ইচ্ছা অনুযায়ী, এভাবে আর কি। ওকে, তাহলে এটা গেল আমরা মুদ্রাস্ফীতির কারণ দেখছি। এখন আমরা যদি বলি বাংলাদেশে মুদ্রাস্ফীতির কারণগুলো কি, বাংলাদেশে কী কারণ মুদ্রাস্ফীতি হচ্ছে? প্রথমত বাংলাদেশে অনেক বেশি এখন ইনফ্লেশন রেট, প্রায় তোমার 11-12%-এর উপর এরকম। আমি লাস্ট দেখছিলাম মনে হয় 10 কত ছিল এরকম আর কি। তো এটা আর বেশি হইতে পারে। এবছর অর্থের যোগান বৃদ্ধি, বাংলাদেশে বেশি পরিমাণে মুদ্রা ছাপাচ্ছে। যেমন যদি বলে 1991 সালে বাংলাদেশে অর্থের যোগান ছিল মাত্র 546 কোটি, যেটা 1975 সালে 1300, এরপর হচ্ছে কত হয়েছে 2009 সালে সেটা হয়েছে 11,60,573 কোটি টাকা হয়ে গেছে। বাংলাদেশে উৎপাদন হ্রাস পাচ্ছে, জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, উৎপাদন ব্যয় বৃদ্ধি পাচ্ছে, খাদ্য সমস্যা, হ্যাঁ, উদার ঋণ দিতে মানে বেশি বেশি ঋণ দিচ্ছে, মজুদদার বা চোরা কারবার, যারা চোরা কারবার করতেছে মজুদার করতেছে তাদের কারণে মুদ্রাস্ফীতি হচ্ছে। অতিরিক্ত পরোক্ষ কর, বাংলাদেশে বেশি ট্যাক্স, হ্যাঁ, সেটার কারণে মুদ্রাস্ফীতি বেশি, দাম বেশি আর কি, বেতন বেশি বৃদ্ধি করতেছে, প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে বেশি, সরকারি ব্যয় বৃদ্ধি করতেছে, সরকার বেশি ব্যয় করতেছে, সে কারণে মুদ্রাস্ফীতি হচ্ছে। সিন্ডিকেট বাণিজ্য, দেখা যায় যে কয়েকজন মিলে দেখা যায় যে তোমার সিন্ডিকেট করতেছে, যে আর্টিফিশিয়াল ক্রাইসিস সৃষ্টি করতেছে, হ্যাঁ, এটাকে আমরা সিন্ডিকেট বাণিজ্য বলি। যে মনে করো বাংলাদেশ বাইরের দেশ থেকে মনে করো পেঁয়াজ আমদানি করে 5টা কোম্পানি বা 5 জনে, এখন তারা আর্টিফিশিয়ালি কী করতেছে, ক্রাইসিস সৃষ্টি করতেছে, যে পেঁয়াজের দাম মার্কেটে বেশি, পেঁয়াজ আনা যাচ্ছে না বা পেঁয়াজ এই কারণে আটকে গেছে, কিন্তু ওরা গোডাউনে রেখে দিছে। এক সপ্তাহ যখন পেঁয়াজ বাজারে দেয় নাই তখন পেঁয়াজের দাম বেড়ে গেছে অটোমেটিক, তারপর তারা আবার বেশি দাম বিক্রি করছে, এটা বলা হয় সিন্ডিকেট বাণিজ্য। বাজার ব্যবস্থা তদারকি অভাব, এগুলো সবগুলো বাংলাদেশে মুদ্রাস্ফীতির কারণ, বোঝা গেছে। রায়ান বলছে ওয়েবসাইটের ব্যাকএন্ড কোড থেকে করছেন, ডেভেলপার হায়ার করছেন। হ্যাঁ, আমরা ডেভেলপার দিয়ে করছি, সো এটার এখনও কাজ চলতেছে, ঠিক আছে। তবুও কোর্সগুলো প্রায় হয়ে গেছে, তোমরা পড়ালেখা সার্চ দিলে পাবা, ওয়েবসাইট পাবা। ও এই জায়গায় মনে হয় একটু কোনো একটা টাইপিং মিস্টেক হয়েছে, এটা মনে হয় 1991, 1975, হ্যাঁ, এই জায়গায় মনে হয় কোনো একটা হয়তো সাল সমস্যা হয়েছে, এইটা হয়তো 1971 হইতে পারে অথবা 61 হইতে পারে, এখানে কোনো একটা সাল ঝামেলা হয়েছে এই দুইটার মধ্যে। এগুলো বেশি গুরুত্বপূর্ণ না, এগুলো যে সাল মুখস্থ হবে এমন না, এগুলো পরীক্ষা আসবে না। তোমাকে একটা চিত্র দেখাইছি যে কেমনে আমাদের জনসংখ্যাটা বাড়তেছিল, এখানে হয়তো 51 বা 61 এরকম হইতে পারে, এরকম একটা সাল ছিল হয়তো। এরপর মুদ্রাস্ফীতির প্রভাব, অলরেডি আমি এটা তোমাদেরকে অনেকবার বলছি যে একটা দেশের মুদ্রাস্ফীতি ভালো না মুদ্রা সংকোচন ভালো, বা মুদ্রাস্ফীতি কাদের জন্য ভালো, মুদ্রাস্ফীতি কাদের জন্য খারাপ, ঠিক আছে। দেখো, একটা দেশে মুদ্রাস্ফীতি আমি যদি বলি কাদের জন্য ভালো, হ্যাঁ, মুদ্রাস্ফীতি কাদের জন্য ভালো, মনে রাখবা একটা দেশে মুদ্রাস্ফীতি বা মুদ্রা সংকোচন, হ্যাঁ, মানে মুদ্রা সংকোচনটা টোটালি ভালো না, এটা একদম, এটাকে বলা হয় অর্থনৈতিক মন্দা চলতেছে বা ডিপ্রেশন চলতেছে একটা দেশে, ডিপ্রেশন বলা হয় মুদ্রা সংকোচনকে। ইনফ্লেশন ভালো, তবে এটা অতিরিক্ত ইনফ্লেশন আবার ভালো না। স্যার কেন বলতেছেন ভালো না? শোনো, যেমন আমি যদি বলি মুদ্রাস্ফীতি কাদের জন্য ভালো, আগে শোনো সেটা। যাদের জন্য ভালো তার মধ্যে 1 নম্বর আছে উৎপাদনকারী বা ব্যবসায়ী, যারা ব্যবসা করে, যারা বিনিয়োগ করে, তাদের জন্য এই মুদ্রাস্ফীতিটা ভালো, যারা ব্যবসায়ী তাদের জন্য। স্যার কেন? কারণ ব্যবসায়ীরা বেশি প্রফিট করতে পারে জিনিসপত্রের দাম বাড়লে তখন, কারণ এই কোন একটা দ্রব্যের উৎপাদন যে খরচ,
সেই খরচ কিন্তু মানে কোনো দেশে যখন মুদ্রাস্ফীতি হয়, মনে করো কোনো একটা জিনিসের দাম ছিল মানে উৎপাদন খরচ 10 টাকা, বিক্রয় মূল্য 20 টাকা, লাভ হয়েছে কত 10 টাকা। একটা দেশে যখন ইনফ্লেশন চলে তখন বিক্রয় মূল্যটা যে হারে বৃদ্ধি পায়, মনে করো বিক্রয় মূল্য 20 থেকে 40 হয়ে গেছে, উৎপাদন খরচ কিন্তু সে হারে বৃদ্ধি পায় না। উৎপাদন আগে ছিল 10 টাকা, বিক্রয় করছে 20 টাকা, লাভ হয়েছে মুনাফা হয়েছে 10 টাকা। বিক্রয় মূল্য বাড়ছে, একটা দেশে মুদ্রাস্ফীতির সময় বিক্রয় মূল্য যে হারে বাড়ে উৎপাদন খরচ কিন্তু সে হারে বাড়ে। উৎপাদন খরচ মনে করো 10 থেকে 15 হয়েছে, তাহলে আমি যদি বলি এখানে মুনাফা কত, তাহলে এটা থেকে বাদ দাও, তাহলে আনসার হবে 25। এটাই হচ্ছে মুনাফার পরিমাণ। হ্যাঁ, তাহলে মুনাফা এখানে বেড়ে গেছে না, মুনাফা বাড়ছে কেন, বিক্রয় মূল্য বৃদ্ধি পাইছে বিদায় বা মুদ্রাস্ফীতি হয়েছে বিদায়। সেই কারণে ব্যবসায়ীরা বা বিনিয়োগকারীরা বেশি প্রফিট করতে পারে। চলে যাচ্ছে, বলেন না, উৎপাদনকারী বা বিনিয়োগকারী তারা কিন্তু বেশি প্রফিট করতে পারে বা তাদের লাভ বেশি হয় যখন ইনফ্লেশন হয়। তো আবার লাভ বেশি হলে অনেক কিছু প্রভাব আছে এটার ফলে। ব্যবসাটা যদি লাভ বেশি করতে পারে তাহলে তারা কি করবে, ব্যবসার লাভ বেশি করতে পারলে সেই টাকা তারা সঞ্চয় বেশি করতে পারবে। লাভ বেশি হলে সঞ্চয় বেশি হবে, তারা টাকা জমাইতে পারবে বেশি। জমাইতে পারলে সেটা দিয়ে তারা কি করবে, আবার নতুন ব্যবসা করবে বা বিনিয়োগ করবে নতুন করে। তাহলে প্রফিট বেশি হলে সঞ্চয় বেশি, সঞ্চয় বেশি হলে নতুন বিনিয়োগ বেশি, নতুন বিনিয়োগ বেশি হলে কর্মসংস্থান বাড়বে, আর কর্মসংস্থান বাড়লে বেকারত্ব দূর হবে। তাই একটা দেশের জন্য ইনফ্লেশনটা ভালো, কারণ বেকারত্বের মতো কর্মসংস্থান বৃদ্ধি, হ্যাঁ, বেকারত্ব কমে যাওয়া, এই ধরনের জিনিস আমরা দেখতে পাই। অন্যদিকে এখন স্যার তাহলে কি জিনিসপত্রের দাম বেশি হওয়াটা কি ভালো? এতে করে তো যারা সাধারণ ভোক্তা আছে, ক্রেতা আছে, তাদের জন্য যেটা খারাপ। হ্যাঁ, খারাপ, কারণ জিনিসপত্রের দাম বাড়লে তখন তাদের কষ্ট হয় চলতে, তাদের জীবনযাত্রার মান কমে যায়। কাদের? সাধারণ ভোক্তাদের, ক্রেতাদের, ফিক্সড যাদের ইনকাম, তাদের কিন্তু কষ্ট হয় আবার মুদ্রাস্ফীতি হলে। সিন্ডিকেট বাণিজ্য তো বললাম, কয়েকজন যদি বাংলাদেশে কি করে কন্ট্রোল করতে পারে যোগানটা কোন একটা দ্রব্যের, তখন তারা কয়েকদিন এক সপ্তাহ পর্যন্ত কি করে যোগান দেয় না। তখন জিনিসপত্রের দাম, যখন সেই জিনিসের দাম বেড়ে যায় তখন আবার যোগান দেয়, তখন তার এইভাবে করে তারা একটা অতিরিক্ত প্রফিট অর্জন করে আর কি। তাহলে বলছি সাধারণ যারা ভোক্তা বা ক্রেতা আছে তাদের জন্য মুদ্রাস্ফীতি খারাপ, কারণ যখনই জিনিসের দাম বাড়ে তখন দেখা যায় যে তারা তাদের জীবনযাত্রার মান কমে যায়। স্যার কেমনে? মনে করো যে তাদের ইনকাম হচ্ছে 100 টাকা, একটা জিনিসের দাম 10 টাকা, তাহলে তারা কিনতে পারে 10টা জিনিস। এটাই হচ্ছে একটা মানুষের জীবনযাত্রার মান। সে কয়টা জিনিস কিনতে পারতেছে তার ইনকাম দ্বারা। এখন যখন মুদ্রাস্ফীতি হয় তখন দেখা যায় তার ইনকাম 100 টাকায় থাকে, কিন্তু এই জিনিসের দাম বেড়ে মনে করো 10 টাকা 20 টাকা হয়ে গেছে, তাহলে সে কিনতে পারবে এখন কয়টা জিনিস, 5টা জিনিস এখন সে কিনতে পারবে। কেমন? তাহলে ইনকাম এখানে ইনকাম স্থির আছে, কিন্তু জিনিসের দাম বেড়ে গেলে তার জীবনযাত্রার মান কমে যায়, সে আগের চেয়ে কম পরিমাণ দ্রব্য কিনতে পারবে, সেজন্য এটা খারাপ। ঠিক আছে, তো সেজন্য বলা হয় যে তাহলে এখন স্যার কোনটা করবো? তাহলে মুদ্রাস্ফীতি হলে তো ভালো, উৎপাদন বাড়ে, আবারে মুদ্রা সংকোচন হলে মুদ্রাস্ফীতি হলে যারা সাধারণ মানুষের তাদের জন্য খারাপ। তো কি করতে হবে? যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে দুইটাকে ব্যালেন্স করতে হবে। এখানে আবার এই ভোক্তাদের দিকে তাকায় জিনিসপত্রের দাম কমাই দিলে হবে না, আমাকে ব্যবসায়ীদের দিকে তাকাতে হবে। কারণ একটা দেশে যদি আমরা ইকোনমিক ডেভেলপমেন্ট বলি, সেটা হচ্ছে ব্যবসায়ীদের উন্নতি হইতে হবে বা প্রফিট হইতে হবে, নতুন বিনিয়োগ হইতে হবে, কর্মসংস্থান হইতে হবে, নাহলে কিন্তু ইকোনমিক ডেভেলপমেন্ট হবে না। সেজন্য আমাদের মুদ্রাস্ফীতি ভালো, তবে সেটা মিনিমাম পর্যায়ে থাকতে হবে, অর্থাৎ অতিরিক্ত হওয়া যাবে না। যেমন ধরো যেটাকে আমরা বলি মৃদু মুদ্রাস্ফীতি। এখন স্যার মৃদু মুদ্রাস্ফীতি কি? মৃদু মুদ্রাস্ফীতি হচ্ছে যখন মুদ্রাস্ফীতি হবে একদম ছোট ছোট কম, যেমন ধরো 1 থেকে 5%-এর মধ্যে যদি কোনো দেশে মুদ্রাস্ফীতি হয়, ইনফ্লেশন হয়, সেটাকে আমরা বলি মৃদু মুদ্রাস্ফীতি। 1 থেকে 5% মানে কি স্যার? মনে করি আগে যে জিনিসের দাম 100 টাকা ছিল, 1 বছর পর সেই জিনিসের দাম যদি 105 টাকা হয়, তাহলে সেটাকে আমরা বলি 5% ইনফ্লেশন হয়েছে। এখানে যে জিনিসের দাম ছিল 100 টাকা সেটা এখন 105 টাকা হয়েছে, তাহলে এখানে 5% ইনফ্লেশন হয়েছে। আমরা কি বুঝছি? 5% ইনফ্লেশন হয়েছে এখানে। তাহলে এটা ভালো, হ্যাঁ, এরকম একটু একটু ইনফ্লেশন হবে। তাহলে আমি যদি বলি যে এটা কি বেশি কষ্ট হবে ভোক্তাদের, যে জিনিসের দাম 1 বছর আগে 100 টাকা ছিল এখন 105 টাকা হয়েছে, হ্যাঁ একটু কষ্ট হবে, একটু দাম বাড়বে, তবে বেশি তারা ক্ষতিগ্রস্ত হবে না। এবার আসো সঞ্চয়কারীর জন্য এটা এখানে খারাপ কেন? যে সঞ্চয় করতেছে তার জন্য খারাপ কেন স্যার? এই জন্য খারাপ, আমি যদি তোমাকে বলি, মনে করো আজকে তুমি 200 টাকা সঞ্চয় করছো, ভালো করে শুনবা, আজকে তুমি 200 টাকা সঞ্চয় করছো, হ্যাঁ, এই 200 টাকা মনে করো আজকে তুমি সঞ্চয় করেছো, আজকে তুমি 200 টাকা সঞ্চয় করছো। এই 200 টাকা দিয়ে তুমি 1 প্যাকেট বিরিয়ানি খাইতে পারতা আজকে। এই 200 টাকায় তুমি 5 বছর পর মনে করো ব্যবহার করবা। আমাকে বলো তো 5 বছর পর
তুমি কি 200 টাকা দিয়ে এক প্যাকেট বিরিয়ানি পাবা? না, তখন দেখা যাবে তুমি হাফ বিরিয়ানি পাবা। অর্থাৎ তুমি এখন যদি খাই ফেলতো তাহলে এক প্যাকেট ফুল বিরিয়ানি পাইতা, 2 বছর পরে বা 5 বছর পরে খাইলে তুমি হাফ প্যাকেট তুমি বিরিয়ানি পাবা। তার মানে যে ঋণ, যে টাকা সঞ্চয় করে সে ক্ষতিগ্রস্ত হয়, কারণ যে অর্থের মূল্য কমে যায় সেজন্য। ঋণ গ্রহীতার জন্য এটা ভালো যে ঋণ নেয় সে। কেন? মনে করো তুমি 200 টাকা ধার দিছো একটা বন্ধুকে, সে এখন গিয়ে একটা কি করছে, বিরিয়ানি খাই ফেলছে এক প্যাকেট। 1 বছর পর বা 2 বছর পর সে তোমাকে 200 টাকা ফেরত দিচ্ছে। তুমি যখন বিরিয়ানি খাইতে গেছো তুমি দেখতেছো তুমি হাফ প্যাকেট বিরিয়ানি পাইছো। তাহলে দেখো তো, যে ঋণ গ্রহণ করছে সে তো এক প্যাকেট বিরিয়ানি খাই ফেলছে, আর তোমাকে যখন টাকা ফেরত দিচ্ছে তখন তুমি বিরিয়ানি পাচ্ছ না পুরোটা। তার মানে যে ঋণ দাতা সে ক্ষতিগ্রস্ত হয়, আর যে ঋণ গ্রহণ করে, যে ঋণ নেয় সে লাভবান হয়। বুঝা গেছে কিনা? এরপর হচ্ছে কর্মসংস্থান বৃদ্ধি। হ্যাঁ, মুদ্রাস্ফীতির ফলে কর্মসংস্থান বৃদ্ধি পায়। একটু আগে বললাম, কারণ উৎপাদনকারীরা লাভ বেশি করতে পারলে সঞ্চয় বেশি, সঞ্চয় বেশি হলে বিনিয়োগ বেশি, বিনিয়োগ বেশি হলে কর্মসংস্থান বেশি। সীমিত আয়ের লোকের জন্য এটা ভালো, মানে খারাপ, যেহেতু জিনিসপত্রের দাম বাড়ে। কৃষিজীবীর জন্য এটা ভালো, কারণ অন্যান্য জিনিসের দাম বাড়লে কৃষিদ্রব্যের দামও বাড়ে। শ্রমিক শ্রেণীর জন্য এটা খারাপ, কারণ তাদের বেতন বাড়ে না। করদাতার জন্য এটা ভালো, কারণ তার ইনকাম বাড়ে, সো কর বেশি দিলে কোনো প্রবলেম না। কিন্তু রাজনীতিবিদদের জন্য মুদ্রাস্ফীতি খারাপ। কেন? কারণ মুদ্রাস্ফীতি হলে তারা ভয়ে থাকে যে কখন না কখন মানুষ আন্দোলন করে যে জিনিসের দাম বাড়তেছে কেন, এই মুহূর্তে গদি ছাড়, ঠিক আছে, এভাবে করে দেখবা যে আন্দোলন শুরু করে দিচ্ছে। তো সেই জন্য রাজনীতিবিদরা একটু কি থাকে, ভয়ে থাকে। তাহলে মুদ্রাস্ফীতি যাদের জন্য ভালো, মুদ্রা সংকোচন বা তাদের জন্য কি হবে, খারাপ হবে। মুদ্রাস্ফীতি যাদের জন্য খারাপ, মুদ্রা সংকোচন কি আবার তাদের জন্য ভালো হবে। অপোজিট ভাবে লিখলে হয়ে যাবে। বুঝছি তো? আমরা কি বুঝছি? পারবো সবাই? ওকে, এরপর এখানে আরো কিছু প্রভাব দেখাইছে যে উৎপাদনের উপর কর্মসংস্থানের উপর কি প্রভাব পড়ে। এটা তো আমরা বলছি উৎপাদন বাড়ে, কর্মসংস্থান বাড়বে যখন মুদ্রাস্ফীতি হবে। আয় বন্টনের উপর কি প্রভাব পড়বে, ঠিক আছে, এগুলো একটু থিওরিগুলো পড়ে দেখবা। মুদ্রা স্তর, মূল্যস্তরের উপর কি প্রভাব পড়বে, ঠিক আছে, এগুলো একটু পড়ে দেখবা। এরপর হচ্ছে মুদ্রাস্ফীতি প্রতিকার রূপে আমরা কিভাবে মুদ্রাস্ফীতি প্রতিকার করব। হ্যাঁ, মুদ্রাস্ফীতি আমরা কিভাবে এটাকে আমরা কন্ট্রোল করব, মুদ্রাস্ফীতি কেমনে আমরা প্রতিকার করতে পারি, এটা এখানে আছে। সো দেওয়া আছে মুদ্রাস্ফীতি প্রতিকার উপায়, আমরা কিভাবে মুদ্রাস্ফীতি প্রতিকার করব, ঠিক আছে। সো কিভাবে দিচ্ছে দেখো, মুদ্রাস্ফীতি প্রতিকার উপায়। 1 নম্বর লিখছে, মুদ্রাস্ফীতি আমরা নিয়ন্ত্রণ করতে চাই, আমরা 3টা ওয়েতে নিয়ন্ত্রণ করতে পারি। 1, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আর্থিক নীতি, যেটাকে আমরা বলি অর্থ সম্পর্কিত নীতি। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাজস্ব নীতি, যেটা সরকারের অর্থ মন্ত্রণালয় কর্তৃক নেওয়া হয়, আর আর্থিক নীতি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক নেওয়া হয়। আর মুদ্রাস্ফীতির মধ্যে 3 নম্বর হচ্ছে প্রত্যক্ষ কার্যক্রম, মানে হচ্ছে কিছু সরাসরি স্টেপ নেওয়ার মাধ্যমে মুদ্রাস্ফীতি কন্ট্রোল করা যায়। আমি আবার ক্লিয়ার করছি, আর্থিক নীতি হচ্ছে অর্থ সম্পর্কিত নীতি, যেটা কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক সরাসরি নেওয়া হয়। আর রাজস্ব নীতি মানে হচ্ছে সরকার, যেটা অর্থ মন্ত্রণালয় কর্তৃক নেওয়া হয়। যেমন ধরো বাজেট, যেমন ধরো আয়কর কমানো, বাজেট না বাড়ানো, সরকারি ব্যয় না বাড়ানো, হ্যাঁ, এগুলোর মাধ্যমে ঘাটতি ব্যয় না করা, এগুলোর মাধ্যমে সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারে। এগুলোকে আমরা রাজস্ব নীতি বলি। আর প্রত্যক্ষ কার্যক্রম আছে যেমন ধরো উৎপাদন বৃদ্ধি করা, মুদ্রা বাতিল করে দেওয়া, ঠিক আছে, এই ধরনের কিছু কার্যক্রম আছে। আর আর্থিক নীতি হচ্ছে ওই যে তোমরা ফার্স্ট পেপারে দশম অধ্যায়ে পড়ছো, যে সরকার মানে কেন্দ্রীয় ব্যাংক কিছু স্টেপ নেওয়ার মাধ্যমে একটা দেশের মুদ্রাস্ফীতি কন্ট্রোল করতে পারে। কি কি? যেমন ধর আমরা তোমাকে বলতে পারি যে ওই কেন্দ্রীয় ব্যাংকের যে ঋণ নিয়ন্ত্রণের হাতিয়ার আছে, তোমরা পড়ছো হয়তো কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের হাতিয়ার। কোথায় পড়ছি আমরা? প্রথম দশম অধ্যায়ে পড়ছি যে কেমনে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি, পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি পড়ছি না আমরা প্রথম দশম অধ্যায়ে। সেটা সেই ঋণ নিয়ন্ত্রণ করে কেন? কারণ দেশে যেন ইনফ্লেশন না হয়, হ্যাঁ, যে দেশে যেন মুদ্রাস্ফীতি দেখা না দেয়, জিনিসপত্রের দাম যেন বেশি বেড়ে না যায় বা একদম কমও যেন না যায়। নিয়ন্ত্রণ করা মানে কিন্তু আবার কি করা, যে তোমার যে কমায় ফেলা এমন না, একদম তুমি মুদ্রা সংকোচন করবে এমন না। মুদ্রাস্ফীতি হবে, তবে ওই যে মৃদু মুদ্রাস্ফীতি হবে, একটু একটু মুদ্রাস্ফীতি হবে, সেটা কন্ট্রোল করা। কথা বোঝা গেছে? আমরা কি বুঝছি? তাহলে চলো আমরা একটা একটা দেখি। বলছে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আর্থিক নীতি মানে অর্থ সম্পর্কিত যে নীতি, যেমন ধরো ব্যাংক হার বৃদ্ধির মাধ্যমে মুদ্রাস্ফীতি কন্ট্রোল করা যায়। এখন স্যার ব্যাংক হার বৃদ্ধি এই জিনিসটা আবার কি?
ব্যাংক হার বৃদ্ধি বলতে আমরা আসলে কি বোঝা থাকে শোনো, আমাদের যখন টাকা পয়সার প্রয়োজন হয় আমরা কই যাই? না, আমরা তো জনগণ না। এই যে জনগণ, আমাদের যখন টাকা পয়সার প্রয়োজন হয় আমরা যাই বাণিজ্যিক ব্যাংকে। বাণিজ্যিক ব্যাংকে যাই, যেমন ধর সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, ইসলামী ব্যাংক, এগুলোতে আমরা যাই। এবং বাণিজ্যিক ব্যাংকে যখন টাকা প্রয়োজন হয় কই যাই? কেন্দ্রীয় ব্যাংকে যাই। কেন্দ্রীয় ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নাম কি বাংলাদেশের? কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক। হ্যাঁ, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক। তাহলে জনগণের টাকা প্রয়োজন হলে বাণিজ্যিক ব্যাংকে, বাণিজ্যিক ব্যাংকে টাকা প্রয়োজন হলে কেন্দ্রীয় ব্যাংকে যায়। জনগণকে বাণিজ্যিক ব্যাংক যে সুদের ঋণটা দেয় বা যেই সুদের হারে টাকাটা দেয় এটাকে আমরা বলে থাকি, এই সুদের হারকে আমরা বলে থাকি হ্যাঁ বাজার সুদের হার বা নামিক সুদের হার। নামিক সুদের হার অথবা বাজার সুদের হার, নামিক সুদের হার, বাজার সুদের হার, অথবা এটাকে বলতে পারো তুমি যা সুদের হার। যখন আমরা বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিই তখন আমাদেরকে যে সুদটা ধরে এটাকে বলা হয় নামিক সুদের হার, বাজার সুদের হার বা শুধু সুদের হার। আর বাণিজ্যিক ব্যাংকে যখন যখন কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ঋণ নেয় বা কোনো একটা বিনিময় বিল বা যে কোনো একটা বাট্টা করে থাকে, বিনিময় বিল বা যে কোনো একটা কিছু ভাঙ্গাই বা যেই হারে সে ঋণ নেয় কেন্দ্রীয় ব্যাংক থেকে, তখন যে সুদের হারটা ধরা হয় এটাকে বলা হয় ব্যাংক হার। ব্যাংক হার। তাহলে বাণিজ্যিক ব্যাংকের সাথে কেন্দ্রীয় ব্যাংকের যে সুদের হারে লেনদেন হয় সেটাকে আমরা বলি ব্যাংক হার। এই যে এটাই হচ্ছে ব্যাংক হার। তাহলে ব্যাংক হার বৃদ্ধি মানে কি? মনে করো যে কেন্দ্রীয় ব্যাংক কাছ থেকে বাণিজ্যিক ব্যাংক 10% সুদে 10% সুদের ঋণ নিছে, সেই টাকাটা আবার জনগণের কাছে 10 থেকে অবশ্যই বেশি পার্সেন্টে কি দিবে? মানুষকে দিবে, কারণ ওদের তো একটা লাভ করতে হবে। জনগণের কাছ থেকে 15% নিয়ে 10% ব্যাংকে দিয়ে দিবে, ওর 5% ওর লাভ করবে। তাহলে এই ব্যাংক হার যদি বৃদ্ধি হয়, মনে করো ব্যাংক হার 10 থেকে আমরা 20% করে দিলাম। ও আচ্ছা একটু বলি, যখন এখানে 10% ছিল এবং নামী সুদের হার যখন 15% ছিল তখন মনে করো যে 1 লক্ষ টাকা মানুষ ঋণ হিসেবে নিচ্ছে, কারণ 15% সুদ, মানুষ 1 লক্ষ টাকা ঋণ হিসেবে নিচ্ছে। এখন এই 1 লক্ষ টাকা ঋণ হিসেবে নেওয়ার কারণে দেশে মনে করো যে ইনফ্লেশন দেখা দিচ্ছে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, কারণ মানুষের সাথে টাকা পয়সা বেশি আসলে যখন জিনিসপত্রের দাম বাড়ে, চাহিদা বাড়ে সেজন্য। এখন ব্যাংক যেটা করবে, এই কেন্দ্রীয় ব্যাংক যেটা করবে, এই আর্থিক নীতির মাধ্যমে, এটা কেন্দ্রীয় ব্যাংক করে, এই ব্যাংক হারটা বৃদ্ধি করে দিবে। ব্যাংক হারটা 10 থেকে 20 করে দিচ্ছে ব্যাংক হারটা। এখন যখনই এই ব্যাংক হারটা 10 থেকে 20 হয়ে যাবে, ব্যাংক হারটা যখনই 10 থেকে 20 হয়ে যাবে, এই নামিক সুদের হারটাও তখন বেড়ে মনে করো যে এটা তখন 25% হয়ে যাবে। কেন? কারণ এটা বাড়লে এটা বাড়াতে হবে, বাড়াবে বাধ্য হয়ে বাণিজ্যিক ব্যাংক। আর যখনই এই নামিক সুদের হার বাড়বে তখন মানুষ আগের চেয়ে কম পরিমাণে ঋণ নিবে। আগে 1 লক্ষ টাকা ঋণ নিতে, এখন যখন এটা পার্সেন্টেজ বাড়তেছে সুদের হার, তখন মানুষ আগের চেয়ে কম ঋণ নিবে। আর যখনই কম ঋণ নিচ্ছে বাজারে অর্থের ফ্লো কমে যাবে বা বাজারে টাকার ফ্লো কমে যাবে। সো আলটিমেটলি জিনিসপত্রের দাম কমা শুরু করবে। কেন কমতেছে? কারণ ব্যাংক হার বৃদ্ধি করা হয়েছে। এটাই হচ্ছে ব্যাংক হার বৃদ্ধির মাধ্যমে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ। আমার কথা একটু বুঝছো কিনা দেখো তো সবাই। আমার কথা একটু বুঝছো কিনা দেখো তো সবাই। বুঝতে ব্যাংক হারটা বুঝছো? এরপর আসো 2 নাম্বার, খোলা বাজার নীতি। এটা আবার কি জিনিস শোনো। এই কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের কাছে অথবা জনগণের কাছে কিছু কাগজ বিক্রি করে। বিক্রয় কাগজটা কি? কতগুলো হচ্ছে এরকম পেপার বিক্রি করে, এগুলোকে আমরা ঋণপত্র বলে থাকি। এখন এগুলো বিক্রি করে মানুষের কাছে এবং দলিলগুলো মানুষকে দিয়ে দেয়, মানুষ এগুলো টাকা দিয়ে কিনে। তো টাকাগুলো সব কেন্দ্রীয় ব্যাংকের কাছে চলে যায়। এটাকে বলা হয় যে খোলা বাজার ঋণপত্র বিক্রয়। এখন প্রশ্ন, স্যার এগুলো মানুষ কেন কিনে? এই ঋণপত্রগুলো কেন কিনে? কারণ এগুলো কিনলে লাভ আছে। লাভ মানে হচ্ছে এটা মানুষ বিনিয়োগ করে আর কি।
এগুলো তুমি কেনার সময় কম টাকা দিয়ে কিনবা, কম টাকা দিয়ে তুমি মানে এগুলো খোলা বাজার যখন বিক্রি করা আর কি কেন্দ্রীয় ব্যাংক, তখন তুমি এটা কম টাকা দিয়ে তুমি কিনবা। আর যখন এগুলো তুমি আবার বিক্রি করতে যাবা, এগুলো কেন্দ্রীয় ব্যাংক আবার ক্রয় করবে। এইগুলো আবার কেন্দ্রীয় ব্যাংক কি করে নেয়, মানুষের কাছ থেকে ক্রয় করে নেয়। যখন ক্রয় করবে তখন আবার তুমি বেশি টাকায় বিক্রি করতে পারবা, সেজন্য মানুষ এগুলো কিনে। এখন দেখো, যখন কেন্দ্রীয় ব্যাংক খোলা বাজার ঋণপত্রগুলো বিক্রি করে, তখন কাগজগুলো মানুষের হাতে চলে আসে, কিন্তু টাকা সব কেন্দ্রীয় ব্যাংকের কাছে চলে যায়। যার কারণে একটা দেশে যখনই মুদ্রাস্ফীতি চলে, মুদ্রাস্ফীতি হচ্ছে, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, তখনই কেন্দ্রীয় ব্যাংক খোলা বাজার ঋণপত্রগুলো বিক্রি করে। বিক্রি করলেই টাকাগুলো সব কেন্দ্রীয় ব্যাংকে চলে যায়, কাগজগুলো মানুষের হাতে আসে। তো যার ফলে মুদ্রা সংকোচন হয়ে যায়। এখন এরকম যদি মুদ্রা সংকোচন অনেক বেশি হয়ে যায়, তখন সেটা আবার ভালো না, ডিপ্রেশন ভালো না একটা দেশের জন্য। সেজন্য আবার কি করে, যখন ইনফ্লেশন করানোর প্রয়োজন হয়, কেন্দ্রীয় ব্যাংক এই ঋণপত্রগুলো আবার কি করে নেয়, মানুষের কাছ থেকে ক্রয় করে নিবে। তখন টাকা দিবে মানুষের হাতে, আর ঋণপত্রগুলো তখন ক্রয় করে নিবে। হ্যাঁ, ঋণপত্রগুলো ক্রয় করে, তখন আবার মানুষের হাতে যখন টাকা আসবে, আবার ইনফ্লেশন শুরু হবে। এভাবে কন্ট্রোল করে আর কি। তাহলে এখানে মুদ্রাস্ফীতির সময় কি করে, খোলা বাজার ঋণপত্র বিক্রি করে। বিক্রি করলে কাগজগুলো মানুষের হাতে চলে আসে, আর টাকাটা কেন্দ্রীয় ব্যাংকের কাছে চলে যায়। এটা সরাসরি কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে করতে পারে, জনগণের কাছে বিক্রি করে, অথবা সরাসরি করতে পারে। এটা 3 নম্বর, ঋণের রেশনিং পদ্ধতি। রেশনিং মানে হচ্ছে ঋণটাকে একটা খাদ ওয়াইজ, সেক্টর ওয়াইজ কি করা, প্রবাহিত করা, এটাকে আমরা বলি রেশনিং। যেমন ধর, ঋণটা যে ক্ষেত্রে প্রয়োজন সেক্ষেত্রে দেওয়া, অন্য ক্ষেত্রে না দেওয়া, যেখানে প্রয়োজন সেখানে দেওয়া, এটাকে বলা হয় ঋণের রেশনিং পদ্ধতি। বন্ধক ঋণের নগদাংশ পরিবর্তন, অর্থাৎ মনে করো যে আমরা তুমি ব্যাংকে গেছো, ব্যাংক বলতেছে ঠিক আছে আপনাকে আমি 100 টাকা আপনাকে আমি লোন দিব, আমার কাছে 200 টাকার পরিমাণ আপনি যদি কোনো একটা জিনিস কি রাখেন, বন্ধক রাখেন। বন্ধক মানে হচ্ছে বোঝাচ্ছে যে জামানত রাখেন, গ্যারান্টি হিসেবে রাখেন। আবার পরে এমন হইতে পারে যে বলতে পারে যে আমি আপনাকে 100 টাকার ঋণ দিব, আমার কাছে 300 টাকা পরিমাণ কি রাখতে হবে, আপনার জিনিস হিসেবে রাখতে হবে, তোমার জামানত হিসেবে রাখতে হবে। তার মানে নগদাংশ বাড়তেছে। যখনই নগদাংশ বাড়বে, তার মানে জামানতের তুলনায় তুমি কম পরিমাণ ঋণ পাবা। হ্যাঁ, নগদাংশ বাড়লে জামানতের পরিমাণ তুমি কম ঋণ পাবা, তার মানে সেক্ষেত্রে মুদ্রা সংকোচন দেখা দিবে, কারণ তুমি ঋণ কম পাবা, বুঝছো, সেজন্য। এবার একটা আছে ঋণ নিয়ন্ত্রণ। আসলে এগুলো এখানে যা বলছি প্রত্যেকটা এই যে এগুলো সবগুলো ঋণ নিয়ন্ত্রণ, এগুলো সব ঋণ নিয়ন্ত্রণের বিষয়, বুঝছো, এগুলো ঋণ নিয়ন্ত্রণ বলতেছে আবার স্পেসিফিক ভাবে। এরপর আছে নৈতিক প্ররোচনা এবং অনুরোধ। অনেক সময় কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে বলে যে বাবা দেখো দেশের অবস্থা ভালো না, অন্য ব্যাংকগুলোকে ডাকবে আর কি কেন্দ্রীয় ব্যাংক, কারণ কেন্দ্রীয় ব্যাংকের কথা সবাই শুনতে বাধ্য, যেহেতু অ্যানালিস্টেড থাকে, এবং সকল ব্যাংকের ব্যাংকার বলা হয় কেন্দ্রীয় ব্যাংকের সকল ব্যাংকের মুরব্বী, তো তার কথা তো শুনতে হবে, মানুষজনও তার কথা শুনে। নৈতিকভাবে তাদেরকে বলে যে দেখো দেশের অবস্থা ভালো না, যেমন এই যে আমাদেরকে যারা সিনিয়র তারা আমাদেরকে বলে যে দেখো মিথ্যা কথা বলিও না, এ করবে সে করবে, এগুলো হচ্ছে উপদেশ দেওয়া। এই ধরনের অনুরোধ নৈতিকভাবে তারা আমাদেরকে প্রভাবিত করে। কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকে নৈতিকভাবে অনুরোধ করে, প্রভাবিত করে যে তোমরা একটু কম কম ঋণ দাও। এটার মাধ্যমে মুদ্রাস্ফীতি কন্ট্রোল হতে পারে, যেটাকে আমরা আর্থিক নীতি বলতে পারি। এর হচ্ছে প্রত্যক্ষ আদেশ। এইটা যদি কাজ না হয়, সরাসরি কি করবে, আদেশ দিবে যে তোমরা এখন থেকে তুমি কি করবে না, ওই ব্যাংকে বলবে যে তোমরা এখন থেকে এত টাকার উপর ঋণ দিবা না, বা এইভাবে করে ঋণটা দিবা, মানে সরাসরি আদেশ করবে যদি এটা কাজ না হয়। এইগুলো সবগুলো হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণে আর্থিক নীতি। এখন রাজস্ব নীতি কোনগুলো? রাজস্ব নীতি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের রাজস্ব নীতি হচ্ছে যেটা সরকার সরাসরি অর্থ মন্ত্রণালয় কর্তৃক নিতে পারবে, সেটাকে আমরা বলি রাজস্ব নীতি। কি কি? সরকারি ব্যয় হ্রাস। সরকার যদি কম কম ব্যয় করে তাহলে দেশে মুদ্রাস্ফীতি কমে যাবে। আমরা বলছি না সরকার যত বেশি ব্যয় করবে মুদ্রাস্ফীতি তত বেশি হবে, সেজন্য। 2, অতিরিক্ত কর ধার্য। সরকার যদি আয়কর বৃদ্ধি করে দেয়, হ্যাঁ আয়কর যদি বৃদ্ধি করে তখন কিন্তু মুদ্রাস্ফীতি কমবে, মানে মুদ্রা সংকোচন, আয়কর বৃদ্ধি করলে, প্রত্যক্ষ কর বৃদ্ধি করলে আর কি। তবে পরোক্ষ কর হ্রাস করতে হবে। পরোক্ষ কর হ্রাস করলে তখন আবার কি হবে, মুদ্রাস্ফীতি মুদ্রা সংকোচন স্ফীতি হ্রাস হবে। সরকার কর্তৃক ঋণ গ্রহণ, সরকার যদি ঋণ গ্রহণ করে সেক্ষেত্রে মুদ্রাস্ফীতি কন্ট্রোলে থাকতে পারে। সঞ্চয়ের উৎস প্রদান, মানুষের সঞ্চয়ের উৎসাহ প্রদান করতে হবে, তখন মানুষের চাহিদা কমে যাবে, মানুষের চাহিদা কমে যায়, সেজন্য। এগুলো সবগুলো হচ্ছে রাজস্ব নীতি, মানে সরকার সরাসরি হস্তক্ষেপ করে থাকে অর্থ মন্ত্রণালয় কর্তৃক। লাস্ট হচ্ছে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ প্রত্যক্ষ কার্যক্রম। আমরা সরাসরি কি কি স্টেপ নিতে পারি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য? 1, উৎপাদন বৃদ্ধি করলে যোগান বাড়বে, যোগান বাড়লে মুদ্রাস্ফীতি হ্রাস পাবে। তাহলে উৎপাদন বৃদ্ধি হচ্ছে প্রত্যক্ষ কার্যক্রম মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের। 2, দাম নিয়ন্ত্রণ বা রেশনিং, অর্থাৎ দামটাকে নিয়ন্ত্রণ করা, এটা সরকার প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ যদি করতে পারে সুন্দর করে। এবং রেশনিং মানে হচ্ছে নির্দিষ্ট খাতে দ্রব্যগুলোকে দাম স্থির রাখা,
যেমন ধরো যেগুলো নিত্য প্রয়োজন দ্রব্য সেগুলো। মজুরি নিয়ন্ত্রণ, যদি কম কম মজুরি দেয় সরকার সেক্ষেত্রে বা অন্যান্য সেক্টরে, পরিবহন বা যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করলে তখনও কিন্তু জিনিসের দাম কমে আসে, কারণ যোগাযোগ ব্যবস্থা যদি উন্নয়ন হয় তখন কিন্তু দেখা যাবে কম খরচে উৎপাদন বাড়বে, উৎপাদন হবে সেজন্য। মুদ্রা বাতিল, এটা হচ্ছে লাস্ট স্টেপ। একটাতে যদি কোনোভাবে মুদ্রাস্ফীতি কন্ট্রোল করতে না পারে তখন কি করে দেয়, সে মুদ্রা বাতিল করে দেয়, বলে যে এই আগামীকাল থেকে 500 টাকার নোটের আর কোনো ভ্যালু থাকবে না। হ্যাঁ, তখন দেখা যাবে হঠাৎ করে মুদ্রা সংকোচন দেখা দিবে, কারণ টাকা কমে যাবে, তো সেজন্য। রাজনৈতিক স্থিতিশীলতা, একটা দেশের রাজনৈতিক স্থিতিশীল থাকে তখন দেখা যাবে যে সেখানে জিনিসের দাম একটু কম থাকে, কিন্তু রাজনীতি অস্থিতিশীল হইলেই কন্ট্রোল করার মতো মানুষ থাকে না, আলটিমেটলি জিনিসের দাম বেড়ে যায়। বুঝা গেছে? হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা, খুবই গুরুত্বপূর্ণ এটা। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের কার্যক্রম মানে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের যে উপায়, হ্যাঁ, প্রতিকার উপায়, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায় বা মুদ্রাস্ফীতি প্রতিকার উপায়, এটা খুবই গুরুত্বপূর্ণ। মুদ্রাস্ফীতি আজকে যা পড়াইছি, মুদ্রাস্ফীতির কারণ, মুদ্রাস্ফীতি, বাংলাদেশের মুদ্রাস্ফীতির কারণ, মুদ্রাস্ফীতি প্রতিকার উপায়, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো তোমাদেরকে অবশ্যই ভালো করে পড়তে হবে, কেমন? তাহলে এটা আমাদেরকে এখন তোমরা কি করবা, বাসায় ভালো করে এগুলো পড়বা। আমরা নেক্সট ক্লাসে পরবর্তী অধ্যায়ে যাবো। আমরা অলরেডি 4th এবং 7 দুইটা অধ্যায় কমপ্লিট করে ফেলেছি। এরপর আমরা পড়বো হচ্ছে তোমার আমরা গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলি সেগুলো পড়বো, যেমন চ্যাপ্টার 2, 4, 3, হ্যাঁ, তারপর হচ্ছে 8, 9, সেগুলো আমরা আগে পড়ে ফেলবো, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো, ঠিক আছে, আমরা সেগুলো আগে পড়বো। ওকে, তাহলে আমরা ক্লাস শেষ করি, ঠিক আছে। আগামী ক্লাসে আমরা হচ্ছে চ্যাপ্টার 2 আলোচনা করবো, সেকেন্ড পেপার চ্যাপ্টার 2 পড়বো, ঠিক আছে। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।